আজ 18ই জুলাই, আর মাত্র 2টো দিন বাকি রয়েছে, যার পর দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শেষ হয়ে যাবে। আমরা পেয়ে যাব ওয়ার্ল্ড কাপ 2026-এর নতুন শিরোপাটা কার হাতে যাচ্ছে। এবং একটা দল আছে যারা ফাইনালে উঠে গেছে, যারা নাকি ওয়ার্ল্ড কাপ জিততে আসেনি, তারা ডিফেন্ড করতে এসেছে। অ্যান্ড দ্যাট টিমস নেম ইজ আর্জেন্টিনা। তাদের এগেনস্টে খেলছে স্পেন, যারা 2010-এর পর আবারও ওয়ার্ল্ড কাপের ফাইনালে। এবং এই ব্যাটলটাকে অনেকে বলছেন, একদিক থেকে বলছেন যে এটা ফুটবলের সৌন্দর্যের সবচেয়ে বড় প্রতীক হিসেবে থাকবে এই ওয়ার্ল্ড কাপ ফাইনালটা, বিকজ দুইটা টিম যে স্টাইলের ফুটবল খেলে, যেভাবে ফুটবলটাকে আসলে এই সময়ে দেখা হয়, সেটারই সবচেয়ে বড় দুটো রিপ্রেজেন্টেশন এই দুটো দলের মধ্যে আমরা দেখি। একটা হচ্ছে টিম ওয়ার্ক, জেলিং, ফ্যান্টাস্টিক ট্যাকটিক্স, আরেক দিক থেকে হচ্ছে দ্যাট কিলার ইনস্টিংক্ট, যে মানসিকতা দিয়ে আসলে আপনি ম্যাচ জিততে পারবেন, টুর্নামেন্ট জিততে পারবেন, ওই ধরনের ডগেড একটা মাইন্ডসেট সেই দলটা খেলছে। সো আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে যে এটা নাকি একটা ফ্রেন্ডলি এক্সিবিশন হতে পারে, কারণ এতই ভালো ফ্রেন্ডস স্পেন এবং আর্জেন্টিনা, তারা নিজেদের এগেনস্টে খুব বেশি ম্যাচও খেলতে চায় না। গত 10-12 বছর বা 16 বছরের মধ্যে নাকি মাত্র 2টা ম্যাচ তাদের মধ্যে হয়েছে। রিসেন্ট ম্যাচটা 2018-তে, সেটাও অনেক আগের ঘটনা, এবং সেই ম্যাচটাতে স্পেন 6-1 গোলে আর্জেন্টিনাকে হারিয়েছিল। বাট দ্যাট ওয়াজ স্টিল আনাদার ফ্রেন্ডলি গেম। অনেকে বলছিলেন যে এটা আসলে খুব ফ্রেন্ডলি মেজাজে হয়েছে। সো দিন শেষে এই ফাইনালটা কেমন হতে পারে, ফাইনালটা নিয়ে আসলে আমাদের চিন্তাভাবনাটা কেমন। অবভিয়াসলি আর্জেন্টিনার ফ্যানরা খুবই খুশি যে তাদের দল ফাইনালে গিয়েছে, স্পেন ফ্যান্সরাও বেশ খুশি যে তাদের টিম ফাইনালে গেছে। বাট প্লেয়াররা কি ভাবছেন, খেলাটা কেমন হতে পারে, সেটা নিয়ে আসলে একটা চুলচেরা বিশ্লেষণের সুযোগ আজকে আমরা পেয়ে গিয়েছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং-এর আজকের এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদুদ্দিন পারভেজ, এবং আমার সঙ্গে যিনি আছেন নিশাত ইন আ নাটশেল, যিনি পরিচালনা করেন এবং ওই পেজের মাধ্যমে যিনি মোটামুটি আমাদের যারা দর্শক আছেন, যারা ফুটবল পিপাসু মানুষ আছেন, ট্যাকটিক্সের ব্যাপারে জানতে চান, বিভিন্ন ধরনের নতুন ইনফরমেশন জানতে চান, সবার সঙ্গে তিনি তার পেজের মাধ্যমে অনেক ধরনের নতুন ইনফরমেশন শেয়ার করেন। নিশাত, ওয়েলকাম টু দ্য হট সিট ফর দ্য থার্ড টাইম, আই গেস। Yes, of course. Thanks a lot, bhai, for welcoming me in such a nice manner again. It is always a pleasure to be in your show, always. নিশাত, আমরা প্রথমে যদি যেই কনটেক্সটটা সেট করার চেষ্টা করছিলাম, ঠিকঠাক মতো হয়েছে কিনা জানি না, বাট অনেকেই কেন জানি বলছেন যে এই ম্যাচটা নাকি একটা ফ্রেন্ডলি ম্যাচ, দ্য ফাইনাল আর্জেন্টিনা ভার্সেস স্পেন। এটা একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, মানে হাউ ক্যান ইট বি আ ফ্রেন্ডলি গেম? অনেকে আসলে এটাই বলছেন, এবং আর্জেন্টিনার জন্য একটু সুবিধা হয়ে যাচ্ছে কিনা, মেবি ফ্রান্স হলে রাইভালরি থাকতো, বা ইংল্যান্ডের সঙ্গে তাদের যে ম্যাচ, এই ম্যাচটা নাকি তার কাছে ধারেও হবে না ইন টার্মস অফ ইন্টেন্সিটি। এটা কি আসলে সত্যি? No, I don't buy that. I don't buy that at all, because at the end of the day, this is the World Cup final. এটা যত যাই বলেন না কেন, যত বন্ধুত্বই থাকুক না কেন এই দুই দলের খেলোয়াড়দের মধ্যে, তারা সবাই জানে যে দিস ইজ দেয়ার শট অ্যাট দ্য গ্লোরি। হ্যাঁ, সো বিশ্বকাপ ফাইনাল 4 বছর পর পর আসে, নেক্সট আবার কবে তারা ফাইনাল খেলতে পারবে তারা কিন্তু জানে না। স্পেন এত দুর্দান্ত একটা দল, বাট লাস্ট টাইম তারা ফাইনাল খেলেছিল কিন্তু সেই 2010 সালে। এই আস্তে আস্তে কিন্তু 16 বছর কেটে গিয়েছে। সো এই যে ইয়ামাল, পেদ্রি, এরা যে সামনের 4 বছরের মধ্যে আবারও যে ফাইনাল খেলবে আমরা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারছি না। বাট আমার কাছে মনে হয় এই ন্যারেটিভটা বাজারে এসেছে জাস্ট বিকজ অফ দ্য বার্সেলোনা ফ্যান্স, বিকজ তাদের ইতিহাসের শ্রেষ্ঠতম খেলোয়াড় প্লাস ওই খেলোয়াড়টাকে যারা যে খেলোয়াড়কে দিয়ে রিপ্লেস করতে চাচ্ছে বর্তমান সময়ে, এই দুজনের মধ্যে যেহেতু একটা ফাইট হচ্ছে, আলটিমেটলি তাদের তো হারানোর তো কোনো কিছু নাই, তাই না? সেই ক্ষেত্রে যদি আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসিও যদি যেতেন, তাও কিন্তু বার্সেলোনা ফ্যানদের জন্য একটা সুখের একটা হবে, স্মৃতি হবে, এক্সপিরিয়েন্স হবে। লামিন ইয়ামাল বা পেদ্রি বা দানি অলমো এরাও যদি যেতেন, তাও কিন্তু তাদের জন্য অনেক মানে সুখকর একটা স্মৃতি হবে। তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই ম্যাচের ফলাফল যাই হোক না কেন, বার্সেলোনা ফ্যানদের এখানে হারানোর কিছু নাই দেখে প্রবাবলি তারা ওই জিনিসটাকে ফ্রেন্ডলি বলে ভেবে নিচ্ছেন। বাট আমরা যদি প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, বা বার্সেলোনা ফ্যান ছাড়া অন্যান্য যে সকল ফ্যানদের আমরা কথা চিন্তা করি, যারা কিনা হয়তো বার্সেলোনা সাপোর্ট করেন না কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করেন, বা বার্সেলোনা সাপোর্ট করেন না কিন্তু স্পেন সাপোর্ট করেন, তাদের জন্য এই ম্যাচটা ফ্রেন্ডলি হবে না, কোনোভাবেই ফ্রেন্ডলি কিন্তু হবে না। অ্যান্ড বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো একটা স্পোর্টসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, আর যাই হোক না কেন কখনো ফ্রেন্ডলি হতে পারে না। এবং এটা যে ফ্রেন্ডলি হবে না, আমার মনে হয় এই জিনিসটা আমরা কালকে সন্ধ্যা থেকে কিন্তু বুঝতে পারবো। এখন হয়তো বা ধরেন অত বেশি কোনো হচ্ছে না, কোনো চাপ আসছে না সেরকম কোনো আর কি, সবাই একটু আস্তে ধীরে যাচ্ছে আর কি। ওই ফাইনালের যে আমেজটা আছে, সেই আমেজটা এখনও হয়তো বা সবাই
ঠিক মতো মাখতে পারছে না, এই মাখার কালচারটা শুরু হবে কালকে বিকেল থেকে। তখন আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি ম্যাচ নাকি সেরকম আর কি যুদ্ধর কোন একটা ম্যাচ। ওয়েল, এই জায়গাটায় যেহেতু আমরা সেই হিস্ট্রিতেই যাচ্ছি যে লিওনেল মেসি, তাকে একটা সময় তো বলাই হতো যে তিনি আসলে স্প্যানিয়ার্ড কিনা, তিনি আসলে স্পেনেই খেললে বেটার হতো। আর্জেন্টাইন মানুষজন তাকে সেভাবে কিন্তু খুব একটা গ্রহণ করে নিচ্ছিল না একটা পয়েন্ট পর্যন্ত। সো ওই জায়গা থেকে বা লিওনেল মেসির অ্যাসোসিয়েশন উইথ স্পেন, সেই জায়গা থেকে আসলে তার জন্য কতটুকু ইমোশনাল হতে পারে বিষয়টা, মানে এটা তো একটা ড্রিম ম্যাচই বলা যেতে পারে, তাই না? ট্রু। না, আমি এই টপিকটা বা এই এক ন্যারেটিভটা আমি হয়তো সম্মত হতাম যদি এই খেলাটা 2010-এর দিকে হইতো বা অ্যাট বেস্ট 2014-র দিকেও যদি হতো। বাট এই পোস্ট 2014 ফাইনাল টিল দিস ডেট আর্জেন্টিনা যা যা করেছে, মেসির অধিনায়কত্বে যা যা করেছে এবং মেসি নিজেও আর্জেন্টিনার জন্য যা যা করেছেন, উনি কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে বারবার প্রমাণ করে দিয়েছেন দ্যাট হি ইজ মোর আর্জেন্টাইন দ্যাট এনি আর্জেন্টাইন ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন আমি তাকে জীবনের প্রথম বারের মতো দেখলাম কেপ ভার্দে, ইফ আই এম নট রং, কেপ ভার্দের এগেনস্টে ম্যাচটা জেতার পরে সে মাঠের মধ্যে যেভাবে মানে ভিক্টরি ল্যাপ দিয়েছে বা কান্নাকাটি সে মানে করেছে, সে কিন্তু বুঝতে পারছে যে এত বছর ধরে সে যে দেশটাকে ভালোবেসেছে, যেই দেশটাতে সে হয়তোবা অত বেশি সময় কাটায়নি, স্পেনে হয়তোবা সে আর কি চলে এসেছিল, কিন্তু তার যে এই দেশটা নিয়ে যে ভালোবাসাটা আছে, যেই ভালোবাসাটা অলওয়েজ অ্যাটলিস্ট তার ক্যারিয়ার শুরুর প্রথম 10 বছর অনেক বেশি প্রশ্নবিদ্ধ ছিল। আমরা জানি এই বিশ্বে এমনও সময় ছিল যখন আর্জেন্টিনায় লিওনেল মেসি থেকে কার্লোস তেভেজ অনেক বেশি জনপ্রিয় ছিলেন, আমরা জানি। আবার আমরা যদি ওই সব গোল মানে দিনের কথা চিন্তা করি, তখন কিন্তু লিওনেল মেসিকে দিয়েগো মারাদোনার আশেপাশে দিয়ে চিন্তা করা হইতো না। সো দেয়ার আর আ লট অফ পয়েন্টস যেটা কিনা আমার মনে হয় যে লিওনেল মেসি 2014 সালের পর থেকেই ডিসঅ্যাপ্রুভ করে এসেছেন যে না, উনি যেভাবে খেলছেন, যেভাবে খেলেন, যেভাবে খেলে যাচ্ছেন, তার কিন্তু 39 বছর বয়সে এসে আফটার উইনিং আ ওয়ার্ল্ড কাপ তার কিন্তু আসার কোনো দরকার ছিল না। উনি তো সব কিছুই জিতে গিয়েছেন। উনি কেন এসেছেন এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল। ওই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি আফটার দ্যাট কেপ ভার্দে ম্যাচ, যে তিনি দেশটাকে ভালোবাসেন দেখেই এসেছেন এবং তিনি খুবই ভালো মতো জানেন যে এই দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় কিন্তু এসেছে। এই দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে তিনি যেন সঠিকভাবে ওই ট্রানজিশন পিরিয়ডটা ঠিক মতো হ্যান্ডেল করতে পারেন, বা পরবর্তী যুগে যারা যারা আসছেন, আলভারেজ আসছেন, আপনার নিকো পাজ আসছেন, এদের মতো এই সকল খেলোয়াড়দেরকে একদম সামনাসামনি টিউটলেজের আন্ডারে রেখে পরবর্তীতে আর্জেন্টিনাকে কিভাবে পরিচালনা করা যায় অ্যাজ আ ক্যাপ্টেন, আমার মনে হয় তিনি ওই জিনিসটাই এই বিশ্বকাপে দেখানোর জন্য আরও বেশি আর কি চলে এসেছেন। সো এই বিশ্বকাপ ফাইনালটা যে তার সবচেয়ে জীবনের ইম্পর্টেন্ট ম্যাচ, আমি সেই জিনিসটা বলবো না, বাট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাচেস অফকোর্স। অ্যান্ড অফকোর্স এই জিনিসটা নিয়ে কোনো সন্দেহ নাই দ্যাট দিস উইল বি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ম্যাচ অফ লিওনেল মেসি। এবং এত বড় ইম্পর্টেন্ট যেহেতু ম্যাচ, তিনিও সেভাবে কিন্তু এই মুহূর্তটাকে রাঙিয়ে দিতে চাইবেন। লিওনেল মেসির বিষয়ে যেহেতু কথা হচ্ছে, আর একটু তাকে নিয়েই থাকতে চাই ওই সেন্সে যে অনেকে আসলে বলছেন লিওনেল মেসি তো সব মিলিয়ে 6টা ওয়ার্ল্ড কাপ খেললেন, এই ওয়ার্ল্ড কাপটা সহ, এবং কোনো সময় তিনি তার ক্যারিয়ারের প্রাইমে থেকে এসেছেন, বাট অ্যাজ এ টিম তার দল সাকসেসফুল হতে পারেনি। গত দুটো বিশ্বকাপে আমরা দেখলাম যে তিনিও পারফর্ম করেছেন টপ নচ, ইভেন 14-এও হি গট দ্য গোল্ডেন বল এজ ওয়েল। টিম জাস্ট সামহাও একটুর জন্য তারা ট্রফিটা পায় নাই। লিওনেল মেসির কোন ভার্সনটা সবচেয়ে বেস্ট, এটা যদি আপনাকে কম্পেয়ার করতে বলি, 2014, 22 এবং 26 তিনটা যদি মিলাই? আমি আজকে সকালে এই টপিকটা নিয়ে একজনের সাথে কথা বলতেছিলাম, বাট এই প্রশ্নের উত্তর আপনি দুইভাবে কিন্তু দিতে পারেন, যে লিওনেল মেসি কোন ভার্সনটা বেস্ট, এটাকে আমি ইন্ডিভিজুয়ালি চিন্তা করব নাকি কালেকটিভলি চিন্তা করব। যদি ইন্ডিভিজুয়ালি চিন্তা করি, আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় 2014 তো অবশ্যই ভালো, বাট ইন্ডিভিজুয়াল মেসি বেস্ট ছিলেন আমার কাছে মনে হয় 2007 থেকে শুরু করে 2011 এই সময়টার মধ্যে ইন্ডিভিজুয়াল মেসি। কিন্তু আমরা জানতাম ওই সময় আর্জেন্টিনার দলটার মধ্যে কোনো কোহেশন ছিল না, কোনো কম্বিনেশন ছিল না, কোনো কিছুই ছিল না। 2010-এর বিশ্বকাপের ম্যানেজার ছিলেন কিন্তু ডিয়েগো ম্যারাডোনা। তিনি কিন্তু ট্যাকটিক্যালি খুবই বাজে লেভেলের একজন কোচ ছিলেন, আমরা সবাই জানি আর কি। তিনি ওই সময়কার ইন্টার মিলান, যে তখন
ট্রেবল যে জিতলো, চ্যাম্পিয়ন্স লিগ টিক জিতলো, ওই ট্রেবল জয়ী দলের অনেক সদস্যকে কিন্তু উনি নেননি। জাভিয়ার জানেত্তিকে নেননি উনি এস্তেবান ক্যাম্বিয়াসোকে মানে কিন্তু নেননি। সো যে কারণে যে জিনিসটা হয়েছিল, দলটা অনেক বেশি ডিসফাংশনাল ছিল। আর্জেন্টিনার মধ্যে এই ডিসফাংশনাল জিনিসটা 2014 বিশ্বকাপেও ছিল, 18তেও কিন্তু ছিল, আমরা কিন্তু দেখেছি। কিন্তু তখন কিন্তু আবার ইন্ডিভিজুয়াল মেসি ওয়াজ ভেরি ব্রিলিয়ান্ট। আমরা যদি 2015 বা 16 কোপার মানে কথা যদি বলি, ইন্ডিভিজুয়ালি হি ওয়াজ বেস্ট। দেন কেম দি ক্যাপ্টেন মেসি। ইভেন এই ধরনের ডিসকোর্স কিন্তু 2018 বিশ্বকাপে আমরা শুনে এসেছিলাম যে ক্যাপ্টেন লিওনেল মেসি ইজ নট গ্রেট বিকজ উনি ইন্সপায়ার করতে পারেন না। বিকজ 2014 ওয়ার্ল্ড কাপে সে নাম কস্তে ক্যাপ্টেন হইলেও ক্যাপ্টেনের মেইন কাজটা করতেছে ম্যাচ চেরানো। এরকম অনেক কিন্তু ডিসকোর্স আমরা শুনেছিলাম। 18-এও কিন্তু মানে সিমিলার জিনিসপত্র আমরা কিন্তু শুনেছিলাম। বাট 18-এর পর থেকে কিন্তু আমরা দেখলাম যে না, হি ইজ আ লিডার অ্যাজ ওয়েল। এরপরে আমরা মেসির যে ভার্সনটা দেখলাম, দ্যাট ইজ আ মোর অলরাউন্ড ভার্সন। তিনি কি এখন ইন্ডিভিজুয়ালি খেলোয়াড় হিসাবে কি উনি বাজে হয়ে গিয়েছেন? অফকোর্স নট। আগেও যেরকম খেলতেন মোটামুটি একই রকম লেভেলই কিন্তু মেনটেন করার চেষ্টা করছেন। বাট তার অন্য যে ক্ষেত্রে উন্নতি হয়েছে, তার আশেপাশে যে একটা মানে কালেকটিভিজম আছে, সেইটার ইমপ্রুভ হয়েছে। আর্জেন্টিনা অ্যাজ আ টিম ইমপ্রুভ মানে কিন্তু করছে। তাকে আর আগের মতো অনেক বেশি প্রেশার নিয়ে খেলতে হয় না, বিকজ দেয়ার আর 10 আদার প্লেয়ার্স হু আর টেকিং দিস প্রেশার ফর হিম। সো এই জিনিস থেকে চিন্তা করলে বর্তমানের লিওনেল মেসি ওভারঅল ইজ দ্য বেস্ট। বাট একদম আমরা ইন্ডিভিজুয়ালের দিকে যদি তাকাই, তাহলে আমার কাছে মনে হয় যে 2008 থেকে শুরু করে ওই যে সময়টা ছিল, মেসি যখন মানে মাত্র আসছিলেন বা আমাদেরকে দেখাচ্ছিলেন যে না, তিনি কি করতে পারেন, দ্যাট ওয়াজ আ এন্টায়ারলি সারিয়াল এক্সপিরিয়েন্স টু ওয়াচ। সো এখন তো ধরেন মেসি এসব জিনিসপত্রগুলো ডে ইন অ্যান্ড ডে আউট করলেও আমাদের অত আশ্চর্য লাগে না, বিকজ আমরা জানি যে না, ও তো মানে করতেই পারে এগুলা, মানে এগুলাই তো স্বাভাবিক। সো এখন কিন্তু ওই জিনিসটাও মানে মাথার মধ্যে ঘুরে যে মেসি প্রতি ম্যাচের পর ম্যাচ অবিশ্বাস্য জিনিসপত্র করলে এখন আর মানে গায়ে লাগে না। যে জিনিসটা গায়ে লাগে সেটা হলে কি, আগে মেসির আশেপাশে এত ভালো ভালো খেলোয়াড়ও কিন্তু ছিল না, ওই কম্বিনেশনটাও কিন্তু ছিল না, বাট এখন আছে। সো আই গেস দ্যাট ইজ দ্য মেজর পয়েন্ট অফ ডিফারেন্স। তো আমরা পোস্ট ওয়ার্ল্ড কাপ ইমাজিন করি যে মেসি সাপোজ এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ খেললেন, তারপর আর্জেন্টিনা টিমটায় তিনি নেই, সাপোজ ধরে নেই যদি এই ব্যাপারটা হয়, আপনি কি ফিউচারটা ব্রাইট দেখছেন? অনেকে কিন্তু বলছে যে মেসি প্রবাবলি গত কয়েকটা টুর্নামেন্ট, মেজর টুর্নামেন্টস, মানে টিমটাকে অ্যাজ এ লিডার, অ্যাজ এ পারফর্মার ক্যারি করেছেন। সো তার অ্যাবসেন্সটাতে কি কোনো বড় ফল আসতে পারে ইন টার্মস অফ কোয়ালিটি, ইন টার্মস অফ কোহেরেন্স অ্যান্ড যে পারফরমেন্স লেভেলস আছে? এখন আমরা যদি ধরেন ফুটবল ইন জেনারেল যদি চিন্তা করি, একটা টিম থেকে একটা বড় প্লেয়ার যাওয়া মানেই সেই টিমটা কিন্তু ট্রানজিশনের মধ্যে দিয়ে যায়। ইভেন লিওনেল মেসি যখন বার্সেলোনা ছেড়েছিলেন, তখনও বার্সেলোনা কিন্তু একটা বড় ট্রানজিশনের মধ্য দিয়ে গিয়েছে। ক্রিস্টিয়ানো যখন রিয়াল ছাড়লেন, বা ক্রিস্টিয়ানো যখন ইভেন ম্যানচেস্টার ইউনাইটেড যখন ছাড়লেন, তখন কিন্তু একটা অনেক বড় ট্রানজিশনের মধ্য দিয়ে কিন্তু গিয়েছিল। সো বড় একটা খেলোয়াড় একটা ক্লাব যখন ছাড়বেন বা একটা দল যখন ছাড়বেন, তখন একটা বড় ট্রানজিশন পিরিয়ড আসবেই। এটা কিন্তু স্বাভাবিক, মানে খুবই স্বাভাবিক। কখনো কখনো তারা হয়তো একটা দুটা ট্রফি জিতেও যায়, কিন্তু সেই জিনিসটাকে আমি স্বাভাবিক বলবো না। হ্যাঁ, কিন্তু ওই ট্রানজিশন পিরিয়ডটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে লিওনেল মেসি যাওয়ার পরে ওই ট্রানজিশনাল পিরিয়ডটা আর্জেন্টিনাকে ফেস করতে হবেই। হ্যাঁ, বিকজ ওই জায়গাতে আর্জেন্টিনা গত 15 বছর তো না, ধরেন 2006-এর পর থেকে যদি আমরা বলি, বা 2008 থেকে যদি আমরা চিন্তা করি, 18 বছর ধরে লিওনেল মেসি আর্জেন্টিনার ওই স্লটে উনিই খেলতেন, আর কেউ কিন্তু খেলতেন না। ওই জায়গাতে পর্যন্ত যত খেলোয়াড় এসেছে, পাওলো দিবালা দ্য মোস্ট নোটেবল ওয়ান, হ্যাঁ, এখন যেরকম ধরেন গিয়ে নিকো পাজ, উনি কিন্তু খেলতে পারছেন না। সো এই 18 বছরে কিন্তু লিওনেল মেসি একাই ওই জায়গাটাতে কিন্তু খেলে গিয়েছেন। সো মেসি যখন চলে যাবেন, তখন স্বাভাবিকভাবেই ওই ডিসকোর্সটা চলে আসবে যে তার জায়গাতে যে খেলবেন তিনি কিনা ওই রকম খেলতে পারবেন কি না, যেটা কিনা ক্লোজ টু ইম্পসিবল। এখন যে জিনিসটা আপনার হতে পারে যে আর্জেন্টিনা যদি একদম ইমিডিয়েট সাকসেস চায়, যে না মেসি চলে যাওয়ার পরও আমাদের ইমিডিয়েট সাকসেস লাগবেই, দ্য বেস্ট দে ক্যান ডু ইজ টোটাল স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলা। মোস্ট যে সকল খেলোয়াড় লিওনেল মেসির সঙ্গে খেলতেন তাদেরকে আস্তে আস্তে ফেজ আউট করে দেওয়া। তাহলে হয়তোবা দলের মধ্যে যদি একটা নতুন লিডার আসে, একটা যদি নতুন কালচার আসে, একটা যদি নতুন সেট আপ আসে, তাহলে হয়তোবা আর্জেন্টিনা একটু অপেক্ষাকৃত তাড়াতাড়ি একটা পেতে পারে, সাকসেসের একটা পিরিয়ড কিন্তু পেতে পারে। আদারওয়াইজ আমার কাছে মনে হচ্ছে যে না, ট্রানজিশন পিরিয়ডটা বেশ দীর্ঘতরই হবে। ওকে, ট্রানজিশনে যে টিমটা আসলে ভালো ছিল এই ওয়ার্ল্ড কাপে, কিন্তু তারা একটা ইম্পর্টেন্ট ক্রিটিক্যাল সেমিফাইনাল গেমে হয়তো ট্যাকটিক্যাল কিছু চিন্তাভাবনায় তাদের নেগেটিভিটি ছিল বলে তারা হয়তো সেটা এক্সপ্লোর করতে পারে নাই। আই এম টকিং অ্যাবাউট ইংল্যান্ড বেসিক্যালি। সেই
আর্জেন্টিনার ম্যাচটা আমি জানি না সেকেন্ড হাইড্রেশন ব্রেকের পরে দে হ্যাড আ ডিফারেন্ট প্ল্যান যেটা একেবারে ব্যাকফায়ার করেছে তাদের জন্য। আর্জেন্টিনা ওয়াজ সুপারব। ইংল্যান্ড তারা আলটিমেটলি থার্ড ফোর্থের জন্য ফাইট করছে, ফ্রান্স থার্ড ফোর্থের জন্য ফাইট করছে। টিল দ্যাট গেম ফ্রান্সকে বলা হচ্ছিল যে ওভারওয়েলমিং ফেভারিটস টু উইন দ্য ট্রফি, এবং তারা স্পেনের কাছে হেরে গেল, কনভিন্সিংলি হেরে গেল। এখন এই দুইটা টিমের হেড কোচ গতকালও দেখছিলাম, তারা আসলে বলছেন যে আজকে রাতে যে ম্যাচটা বাংলাদেশ সময় 3টায়, আপনারা কয়জন দেখবেন আমি শিওর না, বাট আমি দেখবো, বিকজ কোয়ালিটি প্লেয়ার্স উইল বি প্লেইং। ফ্রান্স এবং ইংল্যান্ডের একটা থার্ড ফোর্থ ম্যাচ, মানে দিস ইজ কোয়াইট গুড। এন্ড এট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু দেখেছি যে ওয়ার্ল্ড কাপের থার্ড প্লেসের যে ম্যাচটা হয় সেটা কিন্তু এন্টারটেইনিং হয়, বিকজ সবাই জানে আমাদের তো হারানোর আর তো কিছু নাই, আমাদের তো ডিফেন্ডিং মানে করারও তো আর কিছু নাই। সো এই পর্যন্ত আমরা দেখেছি যতগুলো আমরা থার্ড প্লেসের ম্যাচ দেখেছি প্রত্যেকটাতে কিন্তু গোল হয়, দেখতে ভালো লাগে, অ্যাটাকিং একটা হয় আর ফুটবল হয়। সো ফ্রান্স এবং ইংল্যান্ড যেহেতু পরস্পরের সাথে খেলছে, দে বোথ আর ব্লেসড বাই আ লট অফ অ্যাটাকিং প্লেয়ার্স। সো ওই জিনিসটা এক্সপেক্ট করবো যে তা এই ম্যাচের মধ্যে হয়তো অনেক বেশি গোল হবে, এবং গোটা বিশ্বকাপে যে সকল খেলোয়াড়েরা সেভাবে সুযোগ পাননি আজকে খুব সম্ভবত তাদের জাত মানে চিনিয়ে দেওয়ার একটা বড় উপলক্ষ আছে। ওয়েল, এখানে যদি আমি দিদিয়ার দেশমের কথাই বলি, তিনি আসলে বলছিলেন কি যে, ও বাই দ্য ওয়ে, ফ্রান্সের প্লেয়াররা নাকি একদিন ছুটি চেয়েছিলেন, মায়ামিতে একটু ঘুরে বেড়াবেন বলছিলেন, রিকোয়েস্ট করেছিলেন, দিদিয়ার দেশম সেটা মানা করে দিয়েছেন, এবং তিনি বলেছেন যে তার ফ্রান্সের সাথে লেগেসিটা তিনি এভাবে শেষ করতে চান না পরপর 2টা ম্যাচ হেরে। সো হি ওয়ান্টস দিস ম্যাচ টু বি টেকেন সিরিয়াসলি। তার প্লেয়ারদেরকে তিনি ছুটি দেননি। দিদিয়ার দেশম তারপরও বলেছেন যে আসলে এইটা আমাদের এক্সপেক্টেড ম্যাচ না, আমরা এটা খেলতে চাইনি, আমরা ফাইনাল খেলতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি এটা খেলতে হচ্ছে। এইটা আসলে প্লেয়ারদের উপর কিভাবে ইম্প্যাক্ট ফেলে, যারা আসলে ক্লাবে চলে যাবেন আর একটা ছুটি কাটিয়েই, ইনজুরিরও তো একটা সংখ্যা থাকে। তো এখানেও কি দুই টিমের মধ্যে আপনি ওরকম কিছু দেখেন যে গা বাঁচিয়ে খেলারও কোনো ব্যাপার থাকতে পারে? গা বাঁচিয়ে খেলার তো একটা লেভেল পর্যন্ত থাকবেই। আমি যে জিনিসটা বললাম যে ধরেন এখানে ইউ ওয়ন্ট সি এনি কাইন্ড অফ ক্রাঞ্চিং ট্যাকল ইন দিস ম্যাচ, যে আমাকে একদম জীবন মরণ লড়াই করে আমাকে একটা ট্যাকল আমাকে জিততেই হবে, বা আমাকে একটা বল পজিশন আমাকে জিততেই হবে। সেই জিনিসটা যেহেতু হবে না, এই জন্যই কিন্তু সাধারণত থার্ড প্লেসের ম্যাচগুলোতে ঐতিহ্যগতভাবে গোল একটু বেশি হয়। সো ওই দিকটা থাকবেই। অফকোর্স খেলোয়াড়রা একটু হয়তো বা গা মানে বাঁচিয়ে খেলবেনি, বিকজ তাদের মাথায় অলরেডি কিন্তু চলে এসেছে যে সামনে কে কোন নতুন মানে ক্লাবের সঙ্গে চুক্তি করবেন, কে কি নেগোসিয়েট করবেন, বা যে এক্সিস্টিং মানে ক্লাবের মধ্যে আছেন তার সাথে প্রি সিজনের প্ল্যানটা কী হবে, স্টাফ লাইক দ্যাট, এগুলো কিন্তু তাদের মাথার মধ্যে থাকবেই। সো এই জিনিসটা আপনি খেলোয়াড়দের মাথা থেকে বের করতে পারবেন না। তারা যদি ফাইনালে উঠতো, ইফ দে হ্যাড এনিথিং টু ফাইট ফর, দে উড হ্যাভ কেয়ার্ড ফর ইট। বাট তাদের যেহেতু এখন কোনো কিছু পাওয়ার নাই আসলে থার্ড প্লেসের একটা ছাড়া, শিরোপা ছাড়া, কিন্তু এমন যে দুটো দল খেলছে যারা কিনা স্পেশালি ফ্রান্স, তারা কিন্তু অলওয়েজ বিশ্বকাপ জিততে যায় এবং তারা বিশ্বকাপ জেতেও। সো তাদের কাছে আসলে থার্ড প্লেসের শিরোপাটা তেমন মানে এনথুজিয়াজম দেবে না, বা সেরকম আর কি রোমাঞ্চ দেবে না, এটা স্বাভাবিক। ইংল্যান্ড একবার জিতলেও তারা যেহেতু খেলাটারই জনক, সো তারা প্রত্যেকবারই কিন্তু জিততে যায়। সো তাদের পক্ষেও কিন্তু এই জিনিসটা বলা যায় না যে না, তারা থার্ড প্লেসের এই পুরস্কারটা পেয়ে খুব বেশি এনথিউজড হবে। হ্যাঁ, সো ওই জিনিসটা থেকে চিন্তা করলে আমার কাছে যেটা মনে হয় যে দুই টিমের প্লেয়াররাই একটু লাইটলি নেবে, অত বেশি রিস্কে যাবে না। অ্যান্ড যাদের কাছে মানে ব্যক্তিগত পুরস্কার জেতার একটা সম্ভাবনা রয়েছে, লাইক মানে গোল্ডেন বল বা গোল্ডেন বুট বা গোল্ডেন গ্লাভস, তারা হয়তোবা এই ম্যাচটাকে সিরিয়াসলি খেলার চেষ্টা করবেন। আই এম টকিং অ্যাবাউট কিলিয়ান এমবাপ্পে অ্যান্ড হ্যারি কেইন অ্যান্ড অফকোর্স জুড বেলিংহাম। সো এই ধরনের খেলোয়াড়রা হয়তোবা সিরিয়াসলি খেলবেন। বাকিরা ম্যাচটাকে মূলত দেখবেন যে এই যে পরবর্তী সাইকেলটা আসছে ইন্টারন্যাশনাল টিমের 2030 বিশ্বকাপের আগে, ওই সাইকেলে মানে নিজেদের অবস্থানটাকে পোক্ত করার একটা উপলক্ষ হিসেবে। ওয়েল, তার মানে একটা হাই স্কোরিং গেম কিন্তু আজকে রাতে হতে পারে, সেরকম একটা অ্যান্টিসিপেশন আমরা করছি। এবং এমবাপে ভার্সেস হ্যারি কেইন, জুড বেলিংহামরা আছেন, কোয়ালিটি প্লেয়ার্স অল অ্যারাউন্ড। আমার মনে হয় একটা দারুণ ম্যাচ আমরা হয়তো এক্সপেক্ট করতে পারি এখান থেকে। ফাইনালটাতে আবারও ফিরে যাই, সিন্স উই আর অলমোস্ট অ্যাট দি এন্ড অফ দ্য শো। আমি আসলে সরাসরি প্রেডিকশনটাই বলতে চাচ্ছি না যে প্রেডিক্ট করতে হবে, বাট টাইপোলজিটা কেমন হবে, স্পেন কিভাবে এই ম্যাচটাকে অ্যাপ্রোচ করবে, আর্জেন্টিনা কিভাবে অ্যাপ্রোচ করবে, এবং কোনটা বুদ্ধিমানের কাজ হবে, কোন অ্যাপ্রোচটা বুদ্ধিমানের কাজ হবে। আমি স্পেনকে নিয়ে স্টার্ট করি, বিকজ আজকে সকালে আমি পেজে দেখতেছিলাম একটা কমেন্ট, একজন এসে কমেন্ট করছে যে ভাই এই পর্যন্ত যতগুলো শো দেখলাম সবাই আর্জেন্টিনাকে ফোকাস করতেছে, স্পেনকে অত বেশি ফোকাস করতেছে না। সো আমি এই জন্যই স্পেনকে একটু ফোকাস করি, স্পেনের কি হতে পারে। দেখেন, স্পেন এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছে এক্সেপ্ট ফর কেবো ভার্দে, প্রত্যেকটা ম্যাচে তারা কিন্তু যথেষ্ট ডমিনেন্স দেখিয়ে জিতেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, স্পেন এখনো পর্যন্ত কোনো ম্যাচে কিন্তু শুরুতে গোল খায় নাই।
সো শুরুতে গোল খেলে তাদের অ্যাপ্রোচটা কি হবে আমরা কিন্তু টিল নাও জানি না। যে জিনিসটা ফ্রান্সের ক্ষেত্রেও কিন্তু সত্যি ছিল, ফ্রান্স কিন্তু আপ টু সেমিফাইনাল তারা কোনো ম্যাচে কিন্তু গোল ফার্স্টে হজম করে নাই, আন্ডার প্রেসারে কখনো ছিল না। সো তারা যখন আন্ডার প্রেসারে পড়ে গেল দে কোল্যাপসড, দে কমপ্লিটলি কোল্যাপসড। সো ওই জিনিসটা যে স্পেনের ক্ষেত্রে হবে না এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। এটা লেগে একটা জিনিস। অ্যান্ড আরেকটা জিনিস হলে স্পেন ইজ সাচ এ টিম হু উইল অলওয়েজ ট্রাই টু কিপ দ্য বল পজেশন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এটা 2010-এর ক্ষেত্রেও সত্যি ছিল, 6-এর ক্ষেত্রেও সত্যি ছিল, 26-এ এসে এখনও কিন্তু সত্যি। দ্য ক্রপ অফ মিডফিল্ডার্স দ্যাট দে হ্যাভ আউটস্ট্যান্ডিং অন দ্য বল। সো ওই ক্ষেত্রে তারা এটাতেও কিন্তু আর্জেন্টিনাকে পিন ডাউন করার চেষ্টা করবে যখন তাদের পায়ে বল থাকবে। এখন প্রশ্ন হলে কি আর্জেন্টিনা কি পিন ডাউন হইতে চাইবে কি না? বিকজ আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে এই স্পেনের সাফল্যের অন্যতম প্রধান কারণ হলো গিয়ে তারা পিছন থেকে যেই মেথডিক্যাল বিল্ড আপটা করছে, মেথডিক্যাল এই বিল্ড আপটা হাই প্রেসিং এর মাধ্যমে ঠেকানোর কাজটা স্পেনের কোনো প্রতিপক্ষ এখনো পর্যন্ত ঠিকমতো মানে কিন্তু করতে পারেনি। হ্যাঁ, ফ্রান্সও চেষ্টা করেছিল, করতে পারেনি। পর্তুগাল, বেলজিয়াম এ পর্যন্ত যতগুলো দল আছে, অস্ট্রিয়াতে একদম সম্পূর্ণ এই করলো, ফ্লপি করলো। সো তারা কিন্তু কেউ এরকম হাই প্রেসিং করে স্পেনের দুজন সেন্টার ব্যাককে সেভাবে প্রেস করে বল কেড়ে মানে কিন্তু নিতে পারে নাই, বা এমন কোনো সিচুয়েশন বা এমন কোনো কালেকটিভিজম তারা দেখাতে পারেনি যে কালেকটিভিজমের কারণে স্পেন পেছন থেকে সঠিকভাবে বিল্ড আপ করতে পারতেছেন না। আমরা অনেক সময় দেখেছিলাম, ধরেন পর্তুগালের এগেনস্টে যে ম্যাচটা দেখলাম, পর্তুগালের এগেনস্টে তাদের কিন্তু দুজন যে সেন্টার ব্যাক আছে, আমি স্পেনের কথা বলছি, স্পেনের যে দুজন সেন্টার ব্যাক আছে কুবার্সি অ্যান্ড লাপোর্তে, দুজনই কিন্তু বিল্ড আপের ক্ষেত্রে এক্সেপশনাল। সো আপনি যদি এরকমটা চিন্তা করেন যে না আমি আমার একজন স্ট্রাইকারকে দিয়ে দুজনের মধ্যে একজনকে আটকায় রাখবো বা ম্যান মার্কিং করবো, আরেকজনকে ফাঁকা ছেড়ে দিব, তাহলে কিন্তু হবে না। বিকজ একজনকে আটকাইলে আরেকজন কিন্তু সুন্দর মতো ওই বিল্ড আপের কাজটা কিন্তু করতেছে। সো তার সামনে থাকছে কিন্তু রদ্রি। সো রদ্রি ইজ দ্য অনলি ব্যালন ডিওর উইনিং মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সো একজনকে আটকায় আসলে কোনো লাভ নাই, আপনাকে এমন একটা সিস্টেম ডিরাইভ করতে হবে যে কারণে ওদের গোলকিপার প্লাস দুজন সেন্টার ব্যাক একই সঙ্গে যেন প্রেস করা যেতে পারে। ওইটা যদি করা সম্ভব হয় তাহলে কিন্তু দেখা যাবে যে স্পেন শুড গো লং, স্পেন উইল গো লং, যে কাজটা তারা করতে পছন্দ করে না। এখন আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে যেরকম ফিজিক্যাল খেলেছে, যেরকম ম্যান টু ম্যান প্রেসিং করতে চেয়েছে, হাই প্রেসিং করতে চেয়েছে, আমার কাছ থেকে মনে হচ্ছে যে টিল নাও আমার কাছে যেটা মনে হচ্ছে যে স্পেনের এগেনস্টে তারা ওই রকম একটা ট্যাকটিক্স হয়তোবা ডিরাইভ করতে চাবে। বিকজ তারা যদি না করে, স্পেনকে যদি তারা ওই বিল্ড আপ করার সুযোগ দেয়, তাহলে কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তাদের পায়ে বল থাকবে না, তাদেরকে বাধ্য করবে স্পেন যেন তারা ডিপ ডিফেন্ডিং করে। অ্যান্ড আমার কাছে মনে হয় না আর্জেন্টিনা ডিপ ডিফেন্ডিং করতে খুব বেশি পছন্দ করে। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই এম এক্সপেক্টিং আর্জেন্টিনা টু গো a bit more high pressing and physical, and Spain of course চাইবে বলটা একটু বেশি সময় ধরে রাখতে, যেটা কিনা তারা সবসময় করে থাকে। বাট যেহেতু দুই দলেরই অসাধারণ কিছু মিডফিল্ডার মানে রয়েছে, বল পজেশনের ওই লড়াইয়ে কে জিতবে এটা এখনই কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না। যে এটা ঠিকঠাক মতো করতে পারবে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে দ্য ট্রফি উইল বি দেয়ার্স। মানে এইখান থেকে আমি একটা ইন্টারেস্টিং পয়েন্ট পেলাম যে ফর এক্সাম্পল স্পেনকে খুব বেশি চেঞ্জ করতে হচ্ছে না ফ্রম দেয়ার বেসিক প্ল্যান, বাট আর্জেন্টিনাকে প্রবাবলি একটা ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। কারণ আর্জেন্টিনা এই পুরো টুর্নামেন্টেই খেলেছে আর্জেন্টাইন টাইমে 75 to 90 মিনিটস, দ্যাটস দেয়ার টাইম। তার আগ পর্যন্ত তারা কি খেলছে সেটা আসলে ম্যাটারও করে না। বাট এই পার্টিকুলার ম্যাচটায় আপনি যেভাবে ডেসক্রাইব করলেন, মনে তো হচ্ছে যে শুরু থেকেই ওই এনার্জিটা তাদের নিয়ে আসতে হবে। মানে এনার্জিও যেরকম থাকবে, দুই দল অত্যন্ত সেফও খেলতে চাইবে, তারা গোল খাইতে চাইবে না। কারণ ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমার কাছে মনে হয় প্রত্যেকটা দলই শুরু থেকে একটু সাবধানী খেলতে চায়। ফার্স্টে গোল খেয়ে কেউ আসলে কিন্তু ম্যাচের ভাগ্যটা ছেড়ে দিতে চায় না। সো আমি ইনিশিয়ালি যে জিনিসটা বলছিলাম, আর্জেন্টিনা যদি ওরকম হাই প্রেস করে স্পেনের সেন্টার ব্যাকদেরকে লং বল খেলতে উদ্বুদ্ধ করে, তাহলে আর্জেন্টিনা একটু সুবিধা হবে। ইন আ সেন্স স্পেনের যে ফরওয়ার্ড আছেন মিকেল ওয়ারসাবাল, হি ইজ নট দ্যাট মাচ গুড অ্যাট এরিয়ালস। হ্যাঁ, এরিয়াল ডুয়েলে জেতা বা সেকেন্ড বল টল উইন করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। যেই সমস্যাটা আবার ধরেন 2024-এর ইউরোতে কিন্তু ছিল না, বিকজ ওইখানে ইয়ামাল এবং নিকোর সঙ্গে মাঝখানে থাকতেন কিন্তু
মোরাতা, উনি কিন্তু ফ্যান্টাস্টিক ছিলেন এই সকল ক্ষেত্রে। ওয়ারজাবাল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই সব ক্ষেত্রে কিন্তু ওয়ারজাবাল আবার অত কিন্তু ভালো নন। আবার ওই টিমের মধ্যে কিন্তু নিকো উইলিয়ামস রেগুলারলি খেলতেন, যিনি কিনা এই ধরনের ওই যে পেছনে স্পেস থাকলে একদম গিয়ে স্পিডের সাহায্যে গিয়ে আর কি ঢুকে যাওয়া স্টাফ লাইক দ্যাট, এই জিনিসগুলো কিন্তু ভালো মতো করতে পারতেন। এখন লেফটে যিনি খেলছেন বায়ানা, হি ইজ মোর অফ আ প্লেয়ার হু ইজ গুড উইথ দ্য বল, নট উইথ দ্য স্পেস। সো এই ধরনের জিনিসগুলো যদি আর্জেন্টিনা ফোর্স করে স্পেনকে করার জন্য, তাহলে আর্জেন্টিনার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। অ্যান্ড অফকোর্স আই নো দ্যাট লুই দে লা ফুয়েন্তে হ্যাজ আ কাউন্টার প্ল্যান ফর দ্যাট এজ ওয়েল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি এখন তাহলে একদম ফাইনাল প্রেডিকশনটাই জানতে চাই কি হবে। মানে আর্জেন্টিনা তো তারা উইল পাওয়ার দিয়ে অসম্ভবকেও সম্ভব করে দিচ্ছে। সো এই ম্যাচে আসলে ফেভারিটস কারা? and who should be winning it based on so far football যা খেলেছে? I don't think there is any favorites in this match, একদম সত্যি করে যদি বলি। and I am very bad at predictions as well. আমি খালি একটাই এক্সপেক্ট করতেছি, বিশ্বকাপের ফাইনাল স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে আমরা কিন্তু এটাকে ফিনালিসিমাও কিন্তু বলতে পারি, বিকজ এই ম্যাচটা আমরা দেখতে পাইনি। বিভিন্ন রাজনৈতিক এক্স্যাক্টলি ইউরোপের চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন, লাতিনের চ্যাম্পিয়ন, এই জিনিসটা আমরা এই ম্যাচটা আমাদের কয়েক মাস আগে দেখার কথা ছিল, যেটা আমরা দেখতে পারি নাই, এখন আমরা দেখব। সো আই এম এক্সপেক্টিং দিস ম্যাচ টু গো থ্রু 120 minutes and probably this will go for the penalties as well. ওয়াও, তাহলে 2022 ওয়ার্ল্ড Very nail biting, very nail biting. একটা ঘটতে পারে। থ্যাংক ইউ সো মাচ নিশাত ফর জয়নিং আস আজকে। আশা করি আপনার এই আলোচনাটা পছন্দ করেছেন এবং আমি ডেফিনেটলি অনেক এনজয় করেছি, বিকজ স্পেন আর্জেন্টিনা ম্যাচটা আসলে কেমন হবে অনেকের অনেক ধরনের মতামত, তবে এই মতামতটার সঙ্গে আমি সবচেয়ে বেশি অ্যাগ্রি করতে পারি। অন্তত আপনারা জানাবেন আপনাদের মতামত, অ্যাগ্রি কতটুকু করছেন, ডিসঅ্যাগ্রি করছেন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ড্রিবলিং এর আজকের এপিসোডটাও ড্রিবল করতে করতে আমরা কিন্তু শেষ করে ফেলেছি। দেখা হবে আগামীকাল, ভালো থাকবেন সবাই।